বিশ্বকাপে সবগুলো দল দুটি করে ম্যাচ খেলেছে। আর আজ থেকে শুরু হতে যাচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। আর এই ম্যাচগুলোর উপরেই নির্ভর করছে পয়েন্ট টেবিলে কি উলটপালট হবে। আমরা গেস করতে থাকবো এবং সেই সাথে দর্শক আমি আশা করছি আপনারাও হয়তো গেস করবেন যে কি কি চেঞ্জেস পয়েন্ট টেবিলে আসতে পারে এবং সেগুলো নিয়েই ডিসকাস করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ডি বক্সের সাথে আছি আমি কানিসা তোহা সূর্য এবং আমার সাথে আছেন সিনিয়র স্পোর্টস রিপোর্টার তারেক হাসান শিমুল। ওয়েলকাম আপনাকে। ধন্যবাদ। সো আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা দেখতে পাবো স্কটল্যান্ড ভার্সেস কানাডার ম্যাচ, বসনিয়া ভার্সেস কাতার, মোরাক্কো ভার্সেস হাইতি এবং স্কটল্যান্ড ভার্সেস ব্রাজিল, সেই সাথে সাউথ আফ্রিকা ভার্সেস সাউথ কোরিয়া এবং চেকিয়া ভার্সেস মেক্সিকো। তবে এই 6টি ম্যাচের মধ্যেই ফ্যান্সদের সবচেয়ে বেশি ফেভারিট এবং হট ফেভারিট যেটা আমরা বলতে পারি ব্রাজিল। এই ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের দিকে আমার মনে হয় সবার চোখ এবং আমারও ফেভারিট টিম ব্রাজিল, আমিও ব্রাজিল সাপোর্ট করছি দর্শক। সো আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন যেটা জানতে চাই যে এই ম্যাচটি ব্রাজিলের জন্য আসলে কতটা টাফ হতে পারে বা কতটা ইম্পর্টেন্ট। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। যেটা আপনি বললেন যে আসলে হট ফেভারিট, খুব বেশি যে হট ফেভারিট আবার বলা যাচ্ছে না, কারণ হচ্ছে ব্রাজিলের স্টার্টিং পারফরমেন্সের কারণে। তারপরেও বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি বলি, আসলে বিশ্বকাপ মানে হচ্ছে ব্রাজিল কোনোভাবে আমি এটা আর্জেন্টিনা। মানতে পারছি না, সরি, কারণ 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের একটা অন্যরকম ক্রেজ এবং নান্দনিক ফুটবল, না। শৈল্পিক ফুটবলের কথা যখনই আমরা বলি তখন অবশ্যই ব্রাজিলের কথা বলতে না, হবে। সেটা তো অবশ্যই, 5টা স্টার আছে তাদের, 3টা জুলেরমি ট্রফি ছিল সেখানে। যাই হোক, সেটা নিয়ে আসলে ডিবেট করলে চলতেই থাকবে। যদি আজকের ম্যাচের কথা বলি, এই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের যদি পরিসংখ্যান কিংবা বর্তমান পারফরমেন্সের কথা বলি, স্পেশালি সেকেন্ড ম্যাচটার দিকে যদি তাকাই, সেক্ষেত্রে মানে এই ম্যাচে ফেভারিট হয়ে ব্রাজিল মাঠে নামবে। মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ এই কারণে ব্রাজিলের জন্য, মোটামুটি যদি আমরা বলি যে ব্রাজিল রাউন্ড অফ 32-তে থ্রো করবে, এখন পর্যন্ত তাদের যে অবস্থান গ্রুপ টেবিলে শীর্ষে আছে, আজকের ম্যাচের পরে সেটা হয়তো বা 2 বা 1-এ এই আজকের ম্যাচের উপরে এবং হিসাব এখন করবে। পর্যন্ত কোনো বিশ্বকাপে কিন্তু ব্রাজিল গ্রুপ পর্বে বাদ পড়েনি, সো সেই রেকর্ড তাদের নেই। সেটা ঠিক আছে, কিন্তু বলা যায় না আসলে কি হয়। তবে এবার We are পড়বে hoping না, for the best. হ্যাঁ অবভিয়াসলি এবার বাদ পড়বে না, সেটা এখন পর্যন্ত বলা যায়। ইম্পর্টেন্ট এই কারণে, কারণ হচ্ছে গ্রুপ টেবিলে তাদের পজিশনটা আসলে কোথায় থাকবে, চ্যাম্পিয়ন হবে না রানার্স আপ, সেই হিসেব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি এই ম্যাচটা তো আসলে আপনি গ্রুপ পর্বে তো 3টা ম্যাচ খেলার সুযোগ থাকে, নকআউটে যখন যাবে তখন কিন্তু একটা ম্যাচ। শেষ সুযোগ কার্লো আনচেলত্তির জন্য তার স্কোয়াডটাকে একদম কম্প্যাক্ট হিসেবে তৈরি করার। এই পার্সপেক্টিভ থেকে আসলে আপনি যদি হিসেব করেন তাহলে এই ম্যাচটা মোস্ট ইম্পর্টেন্ট। পাশাপাশি এই ম্যাচে কিছু হিসেব নিকেশ রয়েছে, আনচেলত্তিকে অনেক বেশি সতর্ক হয়ে তার স্কোয়াডটাকে খেলাতে হবে। মানে 2টা কার্ড, মানে হলুদ কার্ড রয়েছে তার ডিফেন্স লাইনে। ক্যাসিমিরোর কথা যদি বলি, ডগলাস সান্তোস দুইজনেই কিন্তু 2টা হলুদ কার্ড পেয়েছে। এবারের ফিফা যে নতুন একটা নিয়ম করেছে যে গ্রুপ পর্বে যখন 3টা ম্যাচের যে কোনো 2টি ম্যাচে হলুদ কার্ড যদি কেউ পায়, কোনো ফুটবলার পায়, সে 32-তে যে ফার্স্ট ম্যাচটা খেলতে পারবে না। সো এই জায়গাগুলোতে বেশ সতর্কতার সাথেই আসলে খেলতে হবে ব্রাজিল টিমকে। এবং আমার যেটা মনে হয়, ব্রাজিল লাস্ট ম্যাচটা যেভাবে পারফর্ম করেছে হাইতির বিপক্ষে, হাইতি হয়তোবা যদি আমরা বলি যে র্যাঙ্কিং কিংবা তাদের, সেটা নিয়ে ভীষণ তর্ক বিতর্ক আসলে চলছে যে তারা র্যাঙ্কিং এ 88 নাম্বার দল, সো তাদের সাথে জেতা তো ব্রাজিলের জন্য অবশ্যই অবশ্যম্ভাবী ছিল, সেই বিতর্ক কিন্তু চলছে। তারপরেও স্কটল্যান্ড কিন্তু মানে হাইতির মতো না, ইউরোপের টিম, তাদের কিন্তু রেগুলার এই মানে হাই প্রেসিং ফুটবলটা খেলে। সেই জায়গা থেকে ব্রাজিলকে আমার মনে হয় টাফ একটা টাইম দিবে ব্রাজিল এই ম্যাচটাতে। তবে আমার মনে হয় ব্রাজিল এই ম্যাচে ফেভারিট একটা তকমা নিয়ে এবং ফেভারিট ভাবেই নামবে। অফকোর্স এমনটাই আশা করছে। আর যেহেতু কার্লো অ্যানচেলত্তির কথা আপনি বলছেন যে ব্রাজিলের কোচ, তার আসলে রাইট উইংকে স্ট্রং করতে হলে কি করতে হবে, কারণ আমরা জানি যে হ্যামস্ট্রিং এর চোটের কারণে রাফিনিয়া তিনি কিন্তু নেই। সো এবং তিনি আসলে ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবেন কিনা বাকিটুকু সেটাও আসলে এখনো বলা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে রাইট উইংটাকে স্ট্রং করতে তিনি কাকে চুজ করবেন, সেক্ষেত্রে রায়ান অর এনরিক, কাকে আপনি? অবভিয়াসলি ব্রাজিলের জন্য অনেক বিগ সেটব্যাক আসলে রাফিনিয়াকে না পাওয়াটা। তিনি আসলে যে পারফরমেন্স দেখিয়েছেন বার্সেলোনায়, দুর্দান্ত একটা মানে সিজন কাটিয়েছেন, তার টিমকে চ্যাম্পিয়ন করেছেন লা লিগায়, সব মিলিয়ে তাকে না পাওয়াটা একেবারে
আমি বলবো যে ব্রাজিলের রাইট উইংটা একেবারে মানে অন্ধ হয়ে যাওয়া আর কি। যদিও আসলে রাইট উইংটা তার পজিশন ছিল না, রাফিনিয়া নর্মালি তিনি যখন বার্সেলোনায় খেলতেন ক্লাবে তিনি কিন্তু লেফট উইংয়ে খেলতেন। লেফট উইংয়ে যেহেতু ভিনিসিয়াস জুনিয়রকে আসলে কার্লো আনচেলত্তি খুবই পছন্দ করেন, অনেকেই বলে যে আসলে কার্লোর ছেলে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, কারণ তিনি যখন রিয়াল মাদ্রিদে কোচ ছিলেন ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে ওই পজিশনটাতেই খেলেন এবং সেই কারণে কিন্তু ন্যাশনাল টিমেও তাকে সেই জায়গাটা দেওয়া হয়েছে, স্বাধীনতাটা দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু পারফর্ম করছেন। তার ভিনিসিয়াস দুর্দান্ত ছন্দে আছে, সো এই জায়গা থেকে তাকে আসলে সরানোর কোনো সুযোগ নেই। রাফিনিয়ার জায়গাটা আসলে রাফিনিয়াকে চেঞ্জ করে করে খেলানো হয়েছে। কখনো আসলে আমরা দেখেছি রাইট উইংয়ে সেন্টার মানে ডিফেন্স মিডফিল্ডেও তাকে কখনো কখনো খেলানো হয়েছে। সেই জায়গা থেকে তার জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে রায়ানকে নিঃসন্দেহে স্টার্টিং 11-এ আমরা হয়তো বা দেখবো, কারণ লাস্ট দুটি ম্যাচে আমরা রায়ানকে দেখেছি সাবস্টিটিউট হিসেবে নামানো হয়েছে এবং সাব হিসেবে যখন রাফিনিয়া ইনজুরিতে পড়লো ওই ম্যাচটাতেও কিন্তু রায়ান সাবস্টিটিউট হিসেবে নেমেছে এবং তিনি কিন্তু ভালো পারফর্ম করেছেন। তার কাছ থেকে কোচ যেটা প্রত্যাশা করেন, যদিও ইয়াং ফুটবলার, সেই জায়গা থেকে তার প্রত্যাশাটা পূরণ করেছেন, সেই জায়গায় আমরা রায়ানকে দেখব। তাছাড়া যদি আমি একটু একাদশটা সম্ভাব্য যেটা হতে পারে সেটা নিয়ে বলি, আলিসন বেকার মানে গোল পোস্টে তিনি থাকবেন, পাশাপাশি ডিফেন্স লাইন থেকে যদি বলি ডগলাস সান্তোস একপাশে, তারপর হচ্ছে গ্যাব্রিয়েল, তারপর হচ্ছে মার্কুইনেস, তারপর হচ্ছে দানিলো থাকবেন। পাশাপাশি মানে মিডে আপনি গুইমারেসকে দেখতে পাবেন। 4-3-3 ফরমেশনে তো নর্মালি এই ম্যাচটা খেলার খুব সম্ভাবনা বেশি। সেই জায়গা থেকে হচ্ছে মিডে হয়তো পাকেতাকে আমরা দেখব, গুইমারের সাথে পাকেতা, ওই পাশে আছে রায়ানকে আমরা এই ম্যাচটাতে দেখব। পাশাপাশি ফরওয়ার্ড লাইনে ভিনি আছেন, মানে ম্যাথিউস কুইনাকে আমরা দেখব এবং আমরা শুনছি নেইমারও হয়তো থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। তবে দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছেন অপূর্ব অপু বরিশাল থেকে। হাজার মাইল দূরের বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে গোটা বাংলাদেশ, ব্যতিক্রম নয় বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানকার শিক্ষার্থীরা এই রাতভর আজকে ব্যতিক্রমী আয়োজনে তারা উন্মুখ রয়েছে। খেলা শুরু হবে সেই ভোর রাত 4টায়, কিন্তু এখন রাত 11:30 থেকেই তাদের প্রস্তুতি কার্যক্রম চলছে। দেখুন টিএসসি চত্বরে এখানে একদিকে খিচুড়ি রান্না চলছে, খিচুড়ি মাংস রান্না চলছে, আর একদিকে প্রজেক্টর লাগানো হচ্ছে। এই এখানকার শিক্ষার্থীরা প্রজেক্টর লাগিয়ে আজকে ব্রাজিলের খেলা তারা উপভোগ করবে। সব খেলাগুলোই তারা দেখে থাকে, তবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের খেলাকে ঘিরে তাদের উন্মাদনা একটু বাড়তি মাত্রায় থাকে। এই যে শিক্ষার্থীদের একটি অংশ এখানে রয়েছে, ভোর রাতে কিন্তু আমরা এখানে দাঁড়ানোর মতন জায়গা থাকে না। বিগত দিনে দেখেছি যে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এই গোটা রাস্তাটি জুড়েই যে স্ক্রিনের সামনেই যে বড় একটি প্রজেক্টর করেছে, সেই প্রজেক্টরের সামনে তারা খেলা দেখে থাকেন এবং আজকেও তার কোনো অংশে কম হবেন না। এই মুহূর্তে তাদের খেলা দেখার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্বেরই অংশ হিসেবে একদিকে খিচুড়ি মাংস রান্না চলছে, অন্যদিকে প্রজেক্টর লাগানো চলছে। প্রজেক্টর লাগানো বা সাউন্ড বক্স লাগানো, এই যে প্রস্তুতিগুলো সেটি রয়েছে। আপনি জানেন যে বাঙালি তো একটি উৎসব প্রিয় বাঙালি, যে কোনো পালা পার্বণ পেলেই তারা আনন্দ আয়োজনে মেতে ওঠে। সেই হাজার মাইলের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এই বাংলাদেশে কিন্তু উন্মাদনার কোনো অংশে কম নেই। বরিশালের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানান ধরনের আয়োজন চলছে প্রতিদিনই, নানান ঢঙে নানান রঙে মানুষ আনন্দ উৎসবে বিশ্বকাপ ফুটবল তারা কিন্তু উদযাপন করছে। বিভিন্ন শহরে বিভিন্ন মোড়ে মোড়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকায় একদম ছেয়ে গেছে। জার্মানির আছে, স্কটল্যান্ডের আছে, অন্য দলের থাকলেও তবে ব্রাজিল আর্জেন্টিনার কিন্তু আয়োজনটা ভিন্ন রকম থাকছে। দেখুন কেউ কেউ ব্রাজিলের জার্সি পরে রয়েছে, ব্রাজিলের পতাকাও নিয়ে এখানে রয়েছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের এখানে পাল্টাপাল্টি, এখানে এই যারা ভক্তরা রয়েছে এখানে ব্রাজিলের সমর্থকরা যেমনি রয়েছে, আবার আর্জেন্টিনার সমর্থকরা রয়েছে। তারা বলছে যে একটি আনন্দ উৎসব মুখের মধ্য দিয়েই তারা খেলাটি উপভোগ করবেন এবং এদের প্রত্যাশা আজকে ব্রাজিল জিতবে। সেই প্রত্যাশাটাই কিন্তু এই মুহূর্তে খিচুড়ি মাংস এখানে চলছে, সেটি তারা রাতভর এখানে খাওয়া দাওয়া করবে এবং আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে খেলা উপভোগ করবে। আমার কাছে আপাতত সবশেষ বিশ্বকাপের যে আজকের খেলাটি হবে তার প্রস্তুতির সমর্থকদের এতটুকু খবর ছিল। ধন্যবাদ অপূর্ব অপুকে। তিনি বরিশাল থেকে আসলে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি দেখাচ্ছিলেন যে কি আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকাপ বরিশালে সবাই উপভোগ করছে, একেবারে খিচুড়ি মাংস। সো আমরা যে আলোচনাটাই ছিলাম, আপনি কিন্তু প্রথমে বলেছেন যে হট ফেভারিট বলবেন না ব্রাজিলকে, কিন্তু দেখেন কেমন টান টান উত্তেজনা ব্রাজিল এবং আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে। আমি জানি আপনি আর্জেন্টিনার সাপোর্টার, এই কারণে
মানে ব্রাজিলকে নিয়ে এগুলো বলছেন? না না, ব্রাজিলের খেলার আসলে আপনি যদি বিশ্লেষণ আচ্ছা, আমরা করতে যান- ওখানে যাওয়ার আগে কিন্তু নেইমার নিয়ে কথা বলছিলাম, যে আমরা জানি নেইমার ফিট আছেন, তেমনটাই আমরা শুনতে পাচ্ছি। তো কি মনে হয় যে নেইমারকে আমরা আসলে কতক্ষণের জন্য দেখতে পাবো, বা আদৌ ম্যাচে দেখতে পাবো কিনা? এটা নিয়ে আসলে কনফিউশন আছে, যদিও কোচ বলেছেন যে তিনি ফিট আছেন, ম্যাচ ফিট, বাট ইনজুরি থেকে ব্যাক করার পরে একেবারে ম্যাচে যখন তিনি ব্যাক করবেন Right. তখন আসলে তার কাছ থেকে নেইমার সুলভ পারফরমেন্স কতটুকু পাওয়া যাবে সেটা ডাউট আছে। তবে আমার কাছে মনে হয় যদিও নেইমার খেলেন, স্টার্টিং 11-এ নাই, এটা অনেকটাই নিশ্চিত। আমরা ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর দিকে তাকালে দেখতে পাবো যে ওখানে আসলে বলা হচ্ছে যে নেইমারকে মানে ফার্স্ট 11-এ। আচ্ছা, স্টার্টিং 11-এ যদি উনি না থাকেন তাহলে সেই ক্ষেত্রে কতক্ষণ উনি মাঠে থাকতে পারেন বলে আপনার মনে হয়? এটা আসলে মানে লাস্ট দিকে হয়তো বা আমরা 10 মিনিটস কিংবা 20 মিনিটসের জন্য তাকে মাঠে আসলে জাস্ট ম্যাচ ফিটনেসটা দেখার জন্য হয়তো বা তাকে মাঠে নামাবেন। কারণ হচ্ছে এই গ্রুপ পর্বের শেষ ম্যাচ, সেই জায়গায় আসলে পরীক্ষা নিরীক্ষার যে জিনিসটা থাকবে তার ইনজুরি থেকে ব্যাক করার পরে এবং সেই জায়গাগুলো আমরা যতদূর জানি যে নেইমার মনে হয় থাকছেন না, রাইট, হয়তোবা থাকছেন না। আমরা যেটা আসলে মানে ফার্স্ট 11-এ থাকবেন না, তবে যদি শেষ দিকে হয়তোবা 20 মিনিটসের জন্য হয়তোবা দেখা যেতে পারে তাকে। নেইমার আসলে থাকছেন না, তো সেই ক্ষেত্রে কোচের পরিকল্পনা কি হবে? কার্লো অ্যানচেলত্তি এবং অপরদিকে স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক তিনি আছেন। সো এই দুই কোচের কোচ যেহেতু আছেন, এবং কার্লো অ্যানচেলত্তি যেহেতু ব্রাজিলে নেইমার খেলবে আমরা এমন একটা শুনেছি, কিন্তু এখন তিনি খেলছেন না, তো সেই ক্ষেত্রে তার স্ট্র্যাটেজি, তার আসলে মানে পরিকল্পনাটা সেই পুরনো পরিকল্পনায় যেতে হবে, যেটা আসলে ফার্স্ট 2 ম্যাচে তিনি যেভাবে খেলেছেন সেই ধারাবাহিকতা থাকবে। আপনি যদি মানে কোচদের প্রোফাইল দুই দিকে রাখেন সেক্ষেত্রে কাকে আপনি এগিয়ে রাখবেন? কার্লো অ্যানচেলত্তি নিঃসন্দেহে সুপার কোচ, তিনি আসলে যা করেছেন ক্লাবে তার যেরকম রেকর্ড সেটা আছে আসলে কেউ এখন পর্যন্ত ভাঙতে পারেনি। আই ডাউট যে আসলে সুদূর ভবিষ্যতে যে মানে কবে নাগাদ ভাঙতে পারবে, যে রিয়াল মাদ্রিদের টানা 3বার তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়েছেন, চ্যাম্পিয়ন করেছেন, সেই জায়গা থেকে তার মানে কোচিং ফিলোসফি নিয়ে কোনো ধরনের ডাউট নেই কার্লো অ্যানচেলত্তি, এবং সেই কারণেই কিন্তু ব্রাজিল তার উপর বিশ্বাস রেখেছে। ফর দ্য ফার্স্ট টাইম তারা বিদেশি কোনো কোচ নিয়ে আসলে তারা ওয়ার্ল্ড কাপে গেছে। সো এই জায়গা থেকে ইভেন ব্রাজিলের রোনালদো যিনি আসলে তিনি বলেছেন যে আসলে ব্রাজিলের বর্তমান টিমটা নিয়ে খুব বড় কোনো আশা নেই, তবে আশাটা আছে হচ্ছে কার্লো আনচেলত্তির উপর। সো তার টেকনিক নিয়ে আপনি যদি বলেন তো নিঃসন্দেহে আপনি ক্লার্ক থেকে ফার এগিয়ে থাকবে কার্লো আনচেলত্তি, এবং কি তিনি কিন্তু বোঝেন ম্যাচ চলাকালীন যখন তিনি দেখেন তার যেই উইংটা কিংবা লেফট ব্যাক রাইট ব্যাকের জায়গায় যদি দেখি কোথাও যদি তিনি দুর্বলতাটা দেখেন সেখানে কিন্তু খুব দ্রুত সাফেলটা করতে পারেন, ওই জিনিসগুলো তাকে আমরা ম্যাচ চলাকালীনই করতে দেখি। সো বলা যায় যে যেখানে আসলে মানে কার্লো আনচেলত্তির মাথার সাথে আমার মনে হয় যে ক্লার্ক অনেক পিছিয়ে থাকবে। তারপরেও যখন আপনি ওয়ার্ল্ড কাপে এসেছেন, তার ক্লার্ক কিন্তু তার দলকে বিশ্বকাপে নিয়ে এসেছে, ইউরোতে খেলিয়েছে, তারা এখানে কোয়ালিফাই করেছে ওয়ার্ল্ড কাপে। সেই জায়গায় তাকেও আসলে আপনি পেছনে রাখতে পারবেন না। বিশ্বকাপে আসলে বলা হয় যে ছোট দল বড় দল, এখানে আসলে ছোট বড় বলে কিছু নেই। আপনি শুরুতেই দেখেছেন যে স্পেনকে কিভাবে আটকে দিয়েছে, আপনি মানে পর্তুগালকে আটকে দিয়েছে। সো ছোট দলগুলোকে একবারে ছোট করে দেখার সুযোগ নেই। অফকোর্স, আর যেরকম ভাবে ড্র হচ্ছে ওয়ার্ল্ড কাপে সেটাতে একদমই সুযোগ থাকছে না। তবে এই মুহূর্তে আমাদের সাথে যেখানে আজকে ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচটি হবে মায়ামি, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সাজিদ মুস্তাহিদ। জিদ, আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকে যে ব্রাজিল এবং স্কটল্যান্ডের ম্যাচটি হবে সেখানকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ঝিরিঝিরি বৃষ্টি দেখছি এবং একটা আবহাওয়া দেখা যাচ্ছে, খেলা কি হবে কি হবে না আসলে আমি মুহূর্তে এরকম কোনো সম্ভাবনা আছে কি? এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, ম্যাচ শুরু হতে এখনো প্রায় আসলে 5 ঘন্টার মতো বাকি রয়েছে। স্থানীয় সময় যদি আমি বলি আরো বেশ অনেক সময় বাকি রয়েছে, তবে বৃষ্টি কিন্তু হানা দিয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস যেটা বলছে আজ ম্যাচের প্রথমার্ধের পর স্থানীয় সময় 6টায় শুরু হওয়ার কথা ম্যাচ, 7টার পর থেকে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। এবং আমরা দেখেছিলাম ফিলাডেলফিয়াতে ফ্রান্সের ম্যাচেও কিন্তু এরকম বৃষ্টির জন্য দীর্ঘ একটা সময় কিন্তু খেলা বন্ধ ছিল, এরপর কিন্তু আবার খেলা মাঠে করে ফ্রান্স ইরাকের, এবং আজকেও কিন্তু সেই একই অবস্থা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ম্যাচ চলাকালীন হওয়ার সম্ভাবনা আছে। এবং ফিফার প্লেইং কন্ডিশন অনুযায়ী
এবার বিশ্বকাপে কিন্তু নির্ধারণ করা হয়েছে যদি ম্যাচ চলাকালীন বজ্রসহ বৃষ্টিপাত হয় খেলা কিন্তু বন্ধ থাকবে, এবং আমরা দেখেছি বেশ বজ্রপাত হচ্ছে। তবে কিছুক্ষণ পর হয়তো বা বৃষ্টি থেমে যাবে, এরপর আবার হয়তো বা আমরা দেখবো যে যখন ম্যাচ শুরু হবে ম্যাচ শুরু হওয়ার সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ফার্স্ট হাফের পর আমরা বৃষ্টি দেখতে পারি। এবার একটু ব্রাজিল এবং স্কটল্যান্ড ম্যাচ নিয়ে বলতে চাই। নেইমার জুনিয়র 980 দিন পর ব্রাজিল দলের জার্সিতে আজকে তার ফেরার কথা রয়েছে, এবং সবাই কিন্তু অধীর অপেক্ষায় রয়েছে নেইমারকে আবারও ব্রাজিলের জার্সিতে দেখতে। এবং আমরা দেখেছিলাম তিনি শুরু থেকে আসলে কতটা ভুগছিলেন ইনজুরি নিয়ে। মায়ামিতে কিন্তু প্রচুর স্কটল্যান্ডের ফ্যান্সও রয়েছে। গতকাল রাতে আমরা দেখেছিলাম, আমরা যখন এখানে পৌঁছাই তখনই কিন্তু দেখছি অনেক স্কটল্যান্ড ফ্যানকে দেখেছি। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফ্যান্সের সংখ্যাটা কিন্তু মাঠে বেশি থাকবে, এটা বলাই যায়। স্থানীয়রাও কিন্তু অনেকে ব্রাজিলকে সাপোর্ট করছে। একটা ইন্টারেস্টিং তথ্য বলতে চাই, গতকাল যখন আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে আসি উবার ড্রাইভার একটা ইন্টারেস্টিং একটা কিন্তু তথ্য দিয়েছিলেন যে আজকের ম্যাচে একজন ব্রাজিলিয়ান নারী, যিনি আসলে যার ইনস্টাগ্রামে 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে, তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করেন। তিনি কিন্তু আজকে ভবিষ্যৎ করেছেন যে আজ ম্যাচ চলাকালীন নাকি এলিয়ানরা মাঠে আসবেন, এবং এলিয়ান মাঠে এসে ব্রাজিলের কিছু ফুটবলার এবং কিছু সমর্থককে নাকি ধরে নিয়ে যাবেন, এমন আসলে আলোচনাও কিন্তু এখানে হচ্ছে। তো আসলে ম্যাচটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হবে, এবং ব্রাজিল এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের সাথে তারা কখনোই বিশ্বকাপ বা ওভারঅল ম্যাচে কখনোই হারেনি। ব্রাজিল সম্পূর্ণ ফেভারিট এই ম্যাচে। হোপফুলি একটা ভালো ম্যাচ আমরা দেখতে পাবো। তো আমার কাছে মায়ামি থেকে এই ছিল সবশেষ খবর। ধন্যবাদ। তিনি সাজিদ মায়ামি থেকে যুক্ত হয়েছিলেন। তিনি আসলে বলছিলেন যে ব্রাজিলকে জাদু করা হবে বা কিছু এলিয়েন আসবে এবং তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, যেমনটা আমরা দেখেছিলাম ইংল্যান্ড এবং ঘানার ম্যাচে। Right. একজন তান্ত্রিক তিনি কিছু একটা ফু দিচ্ছিলেন এবং সবাই বলছিল যে কালো জাদু করা হয়েছে, কালো জাদু করা হয়েছে এটা- যাতে ইংল্যান্ড জিততে না পারে। ওয়ার্ল্ড মিডিয়াতেই নিউজ হয়েছে, এবং কি Right. ইংল্যান্ডের কোচ থমাস টুখেলও এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলছিলেন যে আসলে রেফারির উচিত ভিআর দেখা কি হচ্ছে। সাজিদ মানে মজার গল্প শোনালো, আসলে এলিয়েন নামবে, ভবিষ্যৎবাণী করেছেন এখান থেকে নিয়ে যাবেন। বিশ্বকাপ আসলে এই ধরনের অনেক মানে গল্প আমরা দেখি, ভবিষ্যৎবাণী করতে দেখি, যারা গণিতবিদ থেকে শুরু করে সাবেক ফুটবলার থেকে শুরু করে আপনি অনেক পশু পাখিকেও আসলে ভবিষ্যৎবাণী করতে দেখা যায়। এই ধরনের গল্পগুলো আসলে ইন্টারেস্টিং, মজা দেয় আসলেই। দর্শকদেরকে, এটা নিশ্চয়ই। সাজিদ আবার বলছিলেন যে নেইমারের কথা, হ্যাঁ। হয়তো বা তাকে দেখা আসলে যেতে নেইমার পারে। খেলবেন কি খেলবেন না এটা নিয়ে একটা শঙ্কা আছে। যতক্ষণ না আমরা খেলা শুরু হচ্ছে এবং নেইমারকে মাঠে দেখছি ততক্ষণ আসলে কোনো কিছু কনফার্ম Right. মনে হয় না, কারণ বলা যাচ্ছে। অ্যানচেলত্তির এটা টেকনিকও হতে পারে, তিনি আসলে Right. মানে মাঠের বাইরেও অনেক গেম খেলেন। তিনি আসলে সবাইকে একটা দিকে ফোকাস করে রাখতে চান, দলকে একটা জায়গায় রাখতে চান, যে দল মানে গোটা মিডিয়াটা যখন যেন নেইমারকে ফোকাস করে থাকে, তার টিমটা যেন অন্যদিকে পারফর্ম করতে পারে। সো আসলে বলা মুশকিল। আমরা শেষ শুনছিলাম পর্যন্ত আপনার কথা, ফিরে আসবো আপনার সাথে আবার আলোচনায়। আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হয়েছেন আব্দুল আওয়াল, আমাদের প্রতিনিধি, তিনি আছেন, তার কাছে শুনবো সেখানকার কি অবস্থা। আজ ভোর 4টায় ব্রাজিলের সঙ্গে স্কটল্যান্ডের খেলা মাঠে গড়াতে যাচ্ছে, এবং সেই খেলাকে ঘিরে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে যে উত্তেজনা চলছে সেটির ঊর্ধ্বে কিন্তু আসলে বগুড়া নয়, বগুড়াতে কিন্তু আসলে ইতিমধ্যেই বিভিন্ন মোড়ে মোড়ে দর্শকরা যারা আছেন তারা কিন্তু এই যে প্রজেক্টর এবং প্রজেক্টর সংশ্লিষ্ট যেই যন্ত্রপাতি আছে সেগুলো নিয়ে কিন্তু আসলে শেষ মুহূর্তে তাদের যেই প্রস্তুতির কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই কিন্তু আসলে এই খেলাকে ঘিরে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের মধ্যেই কিন্তু আসলে একটা পাল্টাপাল্টি উৎসব ছড়িয়েছে, এবং এই যেই উৎসবটি বর্তমানে চলমান রয়েছে। এই যেই গত ম্যাচে আসলে হাইতির সঙ্গে 316 গোলে ব্রাজিলের জয়ের পরে যেই কনফিডেন্সে আসলে তারা ফেরত এসেছে, এখানে যারা দর্শক আছেন তারা কিন্তু আশা করছেন যে একইভাবে এই সামনের যেই ম্যাচটি রয়েছে আজকে স্কটল্যান্ডের সঙ্গে, এইভাবে কিন্তু আসলে সেই ম্যাচেও কিন্তু আসলে ব্রাজিল বড় ব্যবধানে কিন্তু আসলে জয় নিয়ে আসবেন বলে দর্শকরা আশা করছেন। এবং শেষ মুহূর্তে এই যেই সেউজ মোড়ে বর্তমানে আমরা আছি, এখানে কিন্তু শত শত দর্শক এই যে বড় পর্দায় রয়েছে, সময় টিভির পর্দায় কিন্তু খেলাটি উপভোগ করবেন। তো বগুড়া থেকে আসলে ব্রাজিলের খেলা ঘিরে যে উৎসব ছড়িয়েছে এই নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ আওয়াল, তিনি বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা আসলে দেখছিলাম যে সারা ফ্যান্সরা বাংলাদেশে কতটা একটা উৎসব শুরু হয়ে গেছে। এক্সাইটেড। ইয়া অফ কোর্স। স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের যে ম্যাচটি, আসলে ম্যাচের ফলাফল কি হতে পারে এটা নিয়ে একটা প্রেডিকশন আসলে আমরা করতে চাই। যে ব্রাজিল স্কটল্যান্ডের সাথে 10টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টি খেলেছে বিশ্বকাপে। তো ওই রেকর্ড যেটা বলছে যে 10টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচে
ব্রাজিল জিতেছে এবং দুটিতে ড্র করেছে এবং যে ওয়ার্ল্ড কাপে যে 4টি ম্যাচ খেলেছে তার মধ্যে একটিতে ব্রাজিল ড্র করেছে আর 3টিতে ব্রাজিল জিতেছে স্কটল্যান্ডের এগেনস্টে। সো স্ট্যাট যদি আমরা দেখি তাহলে কি মনে হয় আসলে আজকের খেলাটা কি ব্রাজিলেরই হতে যাচ্ছে? একটু ছোট্ট করে জানতে চাই। 1974-এ যখন মানে ফার্স্ট টাইম মুখোমুখি হয় তখন হচ্ছে 0-0 ড্র হয়েছিল এই Right. ওয়ার্ল্ড কাপে একমাত্র ড্রটি। তারপরের বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল, 4-1 ব্যবধানে জিতেছিল ব্রাজিল। তারপরের দুইটা বিশ্বকাপে 2-1, 1-0 এরকম ব্যবধান। সো তখনকার ব্রাজিল কিন্তু সুপার টিম। Right. আপনি যদি দেখেন তো এখনকার ব্রাজিল এবং স্কটল্যান্ড দুই দলের খেলারই পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয় মানে ব্রাজিল ছোট্ট করে জানতে চাই জাস্ট প্রেডিকশনটা কত হতে পারে গোল? 3-1 ব্যবধানে ব্রাজিল জিতবে। 3-1 আমার কাছে মনে হচ্ছে 2-0। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। দর্শক আপনারা দেখছিলেন ডি বক্স, বিদায় নিচ্ছি।